আর্জেন্টিনার দেখানো পথে খেলেই বিশ্বকাপে নিজেদের পায়ের নিচে মাটি পেল, নিজেদেরকে ব্রাজিল হিসেবে মেলে ধরল ব্রাজিল দল। একটা ভেতরের ঘটনা বলি, আপনারা তো জানেন না। ম্যাচের আগের দিন কার্লো অ্যানচেলত্তির সঙ্গে ফোনে আমার কথা হলো। বললাম, শোনো কার্লো, আর্জেন্টিনা যেভাবে মিডফিল্ড ওভারলোডেড করে উইংব্যাকদের ইউজ করেনি, শুধুমাত্র ফরওয়ার্ডদের কিংবা নাম্বার 9-10দের ইউজ করেছে, তুমিও সেটা করো। কার্লো আমার কথা মেনে নিল, তাই করলো, ফল তো আপনারা দেখলেন। এই জোকসটা খুবই লেইম একটা জোকস, খুবই খুবই থার্ড ক্লাস পর্যায়ের জোক। কিন্তু ইন রিয়ালিটি যেটা হয়েছে, ম্যাচের আগের দিন আমি আলোচনাতে বলেছিলাম এই ব্রাজিল হাইতি ম্যাচ নিয়ে, যে আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজিতে গিয়েছে ব্রাজিল চাইলে ফলো করতে পারে। পুরোপুরি ফলো হয়তো ব্রাজিল করেনি, কিন্তু ওই স্ট্র্যাটেজির কাছাকাছি স্ট্র্যাটেজিতে খেলে ব্রাজিল হাইতিকে হারিয়েছে। তার চেয়ে বড় কথা, ব্রাজিলের খেলার ওই ফ্লেয়ারটা আমরা দেখতে পেয়েছি। একটা একটা করে বলি। ফার্স্ট গোল, একটা ব্যাপার সবার আগে মেনে নেওয়া জরুরি যে হাইতি খুব হাই লাইন ডিফেন্স করেছে, অনেক ওপরে ওঠে ডিফেন্সিভ শেপটা তারা ঠিক রাখার চেষ্টা করেছে, এবং তাদের ডিফেন্সের পেছনের যে জায়গাটা, ব্রাজিলিয়ান মিডফিল্ড ইন দ্য হেল্প অফ দেয়ার উইঙ্গার্স অ্যান্ড স্ট্রাইকার জায়গাটা ব্যবহার করার চেষ্টা করেছে, সাকসেসফুল হয়েছে, গোল পেয়েছে। প্রথম গোল। ম্যাচের আগে আবারও বলছি, আলোচনাতে আমি বলেছিলাম যে কুনিয়াকে খেলানো উচিত, তাকে খেলানো হয়েছে, বিং দ্য স্ট্রাইকার। অ্যাকচুয়ালি সামটাইমস তিনি নাম্বার 8 হিসেবেও খেলেছেন, সামটাইমস তিনি স্ট্রাইকার হিসেবে, সামটাইমস তিনি নাম্বার 10 হিসেবে খেলেছেন। প্রথম গোলটার কথা চিন্তা করলেন, মিডফিল্ডে বল রিকভারি করলেন, রিকভারি করে ভিনিসিয়াস জুনিয়রকে বল ছাড়লেন, এবং ভিনিসিয়াস জুনিয়র রান কমপ্লিট করতে করতে কুনিয়া ডিবক্সের ভেতরে গিয়ে হাজির। খেয়াল করেন, ভিনিসিয়াস শট নিলেন, রিবাউন্ড হলো, লাকিলি হোক কুনিয়ার পায়ে লেগে বল জালে, কুনিয়া কিন্তু রানটা কন্টিনিউ করেছেন। দ্বিতীয় গোল, এই যে ভিনিসিয়াস জুনিয়রকে একটা ফ্রি রোল দেয়া, কিংবা এই যে ভিনিসিয়াস জুনিয়র এবং কুনিয়া দুইজনে যখন কুনিয়া লেফট উইংয়ে, ভিনিসিয়াস যখন নাম্বার 9 পজিশনে, যখন ভিনিসিয়াস তার প্রথাগত জায়গায় লেফট উইংয়ে, তখন কুনিয়া তার জায়গায় নাম্বার 9-এ। দ্বিতীয় গোলটা, ইটস কমপ্লিট ব্রিলিয়ান্স, ইটস কমপ্লিট ব্রিলিয়ান্স অফ দ্য কম্বিনেশন অফ ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড কুনিয়া। ওই যে আবারও সেই হাইল্যান্ড ডিফেন্স, মাঝখানে বল পাওয়া গেল, এবং বল পাওয়া মাত্র পেছনের জায়গাগুলো, অর্থাৎ হাইতির ডিফেন্ডারদের পেছনের জায়গাগুলো ইউজ করার জন্য একটা থ্রু পাস, কুনিয়া বল নিয়ে ফরওয়ার্ড রান করলেন, এবং ফার্স্ট বারে দুর্দান্ত ফিনিশিং ছিল, ফার্স্ট বারে ফুল পাওয়ারে ইন স্টেপে মারলেন, একদম টপ কর্নারে গোল। তৃতীয় গোলটা, লুকাস পাকেতা মিডফিল্ডে বল পাওয়া মাত্র তিনি স্পট করলেন যে কোথায় কে আছে, দেখলেন আবারও সেই হাইলাইন ডিফেন্স, ভিনিসিয়াস একদম এইজ অফ দ্য ডিফেন্ডার দাঁড়ানো, ওপর থেকে বল চিপ করলেন, ভিনিসিয়াস মেড এ ব্রিলিয়ান্ট রান, এবং তার সেই ব্রিলিয়ান্ট রান ইভেন্চুয়ালি এন্ডেড আপ ইন এ গোল। সো এই যে তিনটা গোল আমরা দেখলাম ফার্স্ট হাফেই, ওখানে আসলে ম্যাচ সেটেল হয়ে গেছে। যে ব্যাপারটা ইম্পর্টেন্ট, এই পার্টিকুলার ফার্স্ট হাফে ব্রাজিলের কোনো উইং ব্যাককে আমরা ওপরে ওভারল্যাপ করতে দেখিনি। আমরা এখানে দেখেছি ব্রাজিলের ক্যাসেমিরো, তিনি তার সিঙ্গেল পিভট পজিশন ছেড়ে একবারের জন্য ওপরে ওঠেননি। এখানে আমরা দেখেছি মূল স্ট্রাইকার কুনিয়া নিচে এসে ব্রুনো গিমেরেস এবং একই সঙ্গে লুকাস পাকেতাকে হেল্প করছেন ইন্টারসেপ্ট করতে, বল রিকভার করতে, এবং পাওয়া মাত্র ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া যে যেখানে আছেন, রাইট উইংয়ে খুব কম বলই গেছে, তারা হাইতির ডিফেন্ডারদের পেছনের লেফট ওভার যে জায়গাগুলো, অনেক স্পেস বাকি ছিল, সেই জায়গাগুলোতে বল প্রডিউস করার চেষ্টা করেছেন। এমনকি যে গোলটা অফসাইডের কারণে বাতিল হয়েছে সেখানেও একই ঘটনা, এবং একই সঙ্গে রাফিনিয়া যে চান্সটা মিস করেছেন গোলকিপারকে চিপ করতে গিয়ে, যদিও সেটাও অফসাইড ছিল, সেখানেও একই ঘটনা ঘটছে। অর্থাৎ ব্রাজিল স্ট্র্যাটেজিক্যালি 4-4-2 ফরমেশনে গিয়ে তাদের দুই উইংব্যাককে আটকে দিয়ে, এবং মাঝখানে নাম্বার 9 এবং নাম্বার 10 হিসেবে একই সঙ্গে দুজন প্লেয়ারকে ব্যবহার করেছেন, এক একজন এক এক সময় এক এক রোল প্লে করেছেন। আপনি কি মনে করতে পারেন ডগলাস সান্তোস, ব্রাজিলের লেফট ব্যাক, প্রথম ওভারল্যাপটা কত মিনিটে করেছে? চান্স ক্রিয়েট হয়েছিল, 12-এর উপরে মেরেছেন, দ্যাট ওয়াজ এ গুড শট এবং গুড রান। কত মিনিটে? মাথা চুলকানোর দরকার নাই, 76 মিনিটে। ব্রাজিলের লেফট উইং ব্যাক 76তম মিনিটে গিয়ে প্রথম ফরওয়ার্ড রান করেছে। এখন আপনার
রবার্তো কার্লোস কিংবা মার্সেলোর জন্য মন খারাপ হইতেই পারে। দ্য থিংস হ্যাজ বিন চেঞ্জিং, দ্য প্লেয়িং স্টাইল হ্যাজ বিন চেঞ্জিং অ্যান্ড ইট হ্যাজ বিন চেঞ্জড। আবারও বলছি, আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজিতে ফার্স্ট ম্যাচে আলজেরিয়াকে নাস্তানাবুদ করে দিয়েছে, অলমোস্ট সিমিলার স্ট্র্যাটেজিতে ব্রাজিল তাদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছে। হাইতিকে একটা প্রেস করতে হবে যে তারা 10 জন নিয়ে বাস পার্ক করা কিংবা ডিফেন্সিভ ফুটবল খেলতে যায়নি। ব্রাজিলের এগেনস্টেও তারা মোটামুটি একটা ফ্লোয়িং ফুটবল খেলতে গেছিল। 5-4-1 ফরমেশনে 5 জন ডিফেন্ডার, এর মধ্যে 3 জন সেন্ট্রাল ডিফেন্ডার, 4 জন মিডফিল্ডার নেই। কিন্তু ব্রাজিলের ওই যে মিডফিল্ড মেকানিজম, পাকেরা গোমেরেস দুজনেই দুর্দান্ত ছিলেন এবং তাদের যে পাসিং অ্যাকুরেসি, এটা আসলে অ্যাকচুয়ালি হাইতির কোনো জবাব দেওয়ার ছিল না। এবং বেসিক্যালি তারা পেছনে এত বেশি জায়গায় রেখেছে, আপনি খেয়াল করে দেখেন প্রথম দুইটা গোলেই আপনার প্রথম গোলটা বাদ দিয়ে পরের 2 গোলে ডিফেন্স ফরওয়ার্ডকে চেজ করেছে। খেয়াল করে দেখেন দ্বিতীয় তৃতীয় 2 গোলেই ডিফেন্ডাররা ফরওয়ার্ডদের চেজ করেছে, অর্থাৎ বল থ্রু হয়ে যাওয়ার পরে তারা ব্যাক সাইডে ঘুরে রান করা শুরু করেছে। এটাই প্রমাণ করে যে অনেক বেশি হাইলাইন ডিফেন্স ব্রাজিলের মতো টিমের এগেনস্টে হাইতির যে ক্লাস বা কোয়ালিটি, সেটা দিয়ে থামানোর মতো উপায় ছিল না, বা তাদের সেই রিসোর্সেসও হয়তো ছিল না, কিংবা তাদের সেই গেম প্ল্যানটা হয়তো ব্রাজিলের এগেনস্টে স্পট অন ছিল না। কিন্তু তারা সাহস করে ব্রাজিলের এগেনস্টেও একটা অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করেছে। রাফিনিয়া হার্ড লাক, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে উঠে গেছেন, জানি না তিনি আসলে সুস্থ কবে হবেন, কিভাবে হবেন। এই হ্যামস্ট্রিং যে চোটটা, সেটা রাফিনিয়াকে অনেকদিন ধরেই ভোগাচ্ছে। লাস্ট সিজনে প্রায় 17টা না 18টা ম্যাচ মিস করেছেন এই হ্যামস্ট্রিংয়ের কারণে। ব্রাজিলের লাক্সারির কারণে তারা গ্যাব্রিয়েল মার্টিনেলিকে বাজিয়ে রেখেছে, এন্ড্রিককে মাটিয়ে নেমেছে, একই সঙ্গে আরও অদল বদল করেছে। এটা ব্রাজিলের জন্য ভালো হয়েছে যে বিশ্বকাপের মতো মঞ্চে অন্যান্য রিজার্ভ বেঞ্চের যে প্লেয়াররা আছেন তাদেরকেও বাজিয়ে দেখার সুযোগ পাওয়া গেছে। সো ব্রাজিল সমর্থকরা চাইলে আর্জেন্টাইন যে কোচ বা তাদের যে প্ল্যান, সেই প্ল্যানকে একটা ছোট্ট ক্রেডিট দিতেই পারেন। কেননা কার্লো অ্যাঞ্চেলোত্তির মতো লোকও প্রয়োজনের কারণে, বাস্তবতার তাগিদে তার ফরমেশন, তার প্লেইং ট্যাকটিক্স সব কিছু চেঞ্জ করতে বাধ্য হয়েছেন। অ্যাবভ এভরিথিং ব্রাজিল ভালো ফুটবল খেলেছে, আর এই ভালো ফুটবলটা খেলাই ব্রাজিল ভক্তরা দেখতে চেয়েছিলেন। আমার মনে হয় যে বিশ্বকাপ যারা দেখতে বসেছেন তারাও চেয়েছিলেন ব্রাজিল ভালো ফুটবল খেলুক, ভালো ফুটবল খেলে ম্যাচ জিতুক। ওয়েল ডান ব্রাজিল। এখন আমরা পরবর্তী যে ম্যাচগুলো আছে সেখানে ব্রাজিল কোন ধরনের ট্যাকটিক্যাল সেট আপে যায় সেটা দেখার জন্য অপেক্ষা করব।